ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক, ঐতিহাসিক এবং অন্যান্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ উজবেকিস্তান সম্পর্কে। আর মধ্য এশিয়াতে মোট 5টা দেশ রয়েছে। আর এই 5টা দেশ মনে রাখার জন্য একটি ট্রিক্স রয়েছে, যেমন KKTTU: কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু উজবেকিস্তান। তাহলে আমরা প্রথমে দেখে নেব উজবেকিস্তান পৃথিবী তথা এশিয়া মহাদেশের মানচিত্রে কোথায় অবস্থান করেছে। পৃথিবীর মানচিত্রের এক প্রান্তে রয়েছে এশিয়া মহাদেশ, আর এই এশিয়া মহাদেশের প্রায় মাঝ বরাবর অবস্থান করেছে উজবেকিস্তান নামক দেশটি। আর এই উজবেকিস্তান দেশটার চারিদিকে অন্যান্য বিভিন্ন দেশ অবস্থান করেছে। উজবেকিস্তানের সঙ্গে কোনো সামুদ্রিক সীমান্ত স্পর্শ করেনি, তাই উজবেকিস্তান হচ্ছে একটি ল্যান্ডলক কান্ট্রি। তাহলে আমরা দেখে নেব যে উজবেকিস্তানের সঙ্গে কোন কোন দেশ তার সীমান্ত শেয়ার করেছে। যেমন একদিকে রয়েছে তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তান। এই দেশগুলো তোমার উজবেকিস্তানের চারিদিকে অবস্থান করেছে। তাহলে আমরা উজবেকিস্তানের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে বিশদে আলোচনা করব। আমরা এখানে উজবেকিস্তানের মানচিত্র দেখতে পাচ্ছি। যেমন উজবেকিস্তানের যে রাজধানী রয়েছে সেটা হচ্ছে তাশখান্ত, যেটা উজবেকিস্তানের একদম উত্তর পূর্ব দিকে অবস্থান করেছে। তাহলে উজবেকিস্তানের রাজধানী কি আছে? তাশখান্ত। উজবেকিস্তানে কোন ভাষায় কথা বলে? উজবেক। তাহলে উজবেকিস্তানের প্রধান ভাষা বা অফিসিয়াল ভাষা হচ্ছে উজবেক। আর এই উজবেক ছাড়াও তোমার উজবেকিস্তানে রুশ ভাষারও বেশ প্রচলন রয়েছে। তাহলে কোন ভাষা রয়েছে? রুশ ভাষার। এর কারণ কি? এর কারণ হচ্ছে উজবেকিস্তান একসময় ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 1991 খ্রিস্টাব্দে ইউএসএসআর ভেঙে গেলে তখন তা থেকে বেরিয়ে এসে উজবেকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করে। এই কারণে উজবেকিস্তানে উজবেক ভাষার পাশাপাশি রুশ ভাষারও প্রচলন রয়েছে। যেমন উজবেকিস্তানে যে মুদ্রা চালু রয়েছে তার নাম হচ্ছে তোমার সোম। তাহলে উজবেকিস্তানের মুদ্রা নাম হচ্ছে সোম। আমরা উজবেকিস্তানের জনসংখ্যা যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্য এশিয়ায় যে 5টা দেশ রয়েছে, কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, এই 5টা দেশের মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা বসবাস করে এই উজবেকিস্তানে। তাহলে উজবেকিস্তানের মোট জনসংখ্যা কত? 3,70,00,000। 3,70,00,000 হচ্ছে উজবেকিস্তানের 2025 সালের গণনা অনুসারে মোট জনসংখ্যা। এর মধ্যে প্রায় 88%, 88% হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী এবং 9% হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, আর বাকি 3% অন্যান্য ধর্মের অনুসারী সেখানে বসবাস করে থাকে। আমরা উজবেকিস্তানের যদি ভূপ্রকৃতি দেখি তাহলে দেখব ভূপ্রকৃতি অনুসারে উজবেকিস্তানকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। যেমন তোমার উত্তর পশ্চিমে যে অংশটা রয়েছে এই অংশটা হচ্ছে মরু অঞ্চলের অন্তর্ভুক্ত। কি আছে? মরু অঞ্চলের অন্তর্ভুক্ত রয়েছে। আর এই উত্তর পশ্চিম অংশেই তোমার অবস্থান করেছে আরল সাগর। আরল কি আছে? আরল সাগর কিছুটা অংশ অবস্থান করেছে। এবং ওপরের যে কাজাকিস্তান রয়েছে, কাজাকিস্তানে বাদবাকি অংশটা অবস্থান করেছে। আর এই আরল সাগর বর্তমানে কোনো জল নেই, কারণ যখন উজবেকিস্তান ইউএসএসআর এর অংশ ছিল তখন ইউএসএসআর অর্থাৎ রাশিয়া এই আরল সাগর থেকে পাইপলাইনের মাধ্যমে অনিয়ন্ত্রিতভাবে জল সেচ কার্যে ব্যবহার করে, ফলে আরল সাগরের জল শুকিয়ে গেছে। বর্তমানে এই মরু অঞ্চলের
অংশ হিসাবে এটা পরিগণিত হয়ে থাকে। তাহলে এই হচ্ছে মরু অঞ্চল, অর্থাৎ উত্তর পশ্চিম দিকটা হচ্ছে উজবেকিস্তানের মরু অঞ্চলের অন্তর্ভুক্ত। আর মাঝের যে অংশটা রয়েছে, এই মাঝের অঞ্চল হচ্ছে সমভূমি, অর্থাৎ সমভূমির অন্তর্গত। এবং উত্তর পূর্ব দিকে যে অংশটা রয়েছে, এই অংশটা হচ্ছে পার্বত্য অঞ্চলের অন্তর্ভুক্ত। কি আছে? পার্বত্য অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে উত্তর পশ্চিমে মরু অঞ্চল, মধ্যভাগ সমভূমি অঞ্চল, উত্তর পূর্ব ভাগ হচ্ছে পার্বত্য অঞ্চল। আর এই পার্বত্য অঞ্চলের যে পর্বত শ্রেণী রয়েছে তার নাম হচ্ছে তিয়েন শান। তিয়েন শান পর্বত শ্রেণীর একটা অংশ বিশেষ এই উজবেকিস্তানে অবস্থান করেছে। তাহলে কোন অংশ? উত্তর পূর্ব অংশ। আর এই তিয়েন শান পর্বত শ্রেণীর মাঝে মাঝে কিছু উপত্যকা রয়েছে, যেগুলো ঐতিহাসিকভাবে উপত্যকাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ভারতের ইতিহাসের সঙ্গে এর সংযোগ রয়েছে। তাহলে সেটা কি আছে? যেমন উত্তর পূর্ব দিকে রয়েছে তোমার ফারগানা নামক উপত্যকা। তাহলে উজবেকিস্তানের উত্তর পূর্ব অংশে তিয়েন শান পর্বতের একটি উল্লেখযোগ্য উপত্যকা হচ্ছে ফারগানা উপত্যকা। আর এই ফারগানা উপত্যকাতেই 1483 খ্রিস্টাব্দে বাবর জন্মগ্রহণ করেছিল। তাহলে কে জন্মগ্রহণ করেছিল? বাবর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কিন্তু বাবর জন্মগ্রহণ করার পরে তার পিতা মারা গেলে তিনি 11 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন এবং সাম্রাজ্য বিস্তারের জন্য তিনি ফারগানা থেকে চলে আসেন সমরকান্ত এবং সমরকান্ত জয়লাভ করেন। এবং সমরকান্ত চলে আসলে ফারগানা বেদখল হয় বা বিদ্রোহ দেখা দেয়। এবং সমরকান্ত থেকে তিনি চলে আসেন কাবুল, আফগানিস্তানের কাবুলে চলে আসেন। আবার কাবুলে যখন চলে আসে সমরকান্ত বিদ্রোহ দেখা দেয় এবং সমরকান্ত হাতছাড়া হয়। এবং কাবুল থেকে তিনি চলে আসেন ভারতবর্ষে। তৎকালীন সময়ে ভারতবর্ষ বর্তমানে রয়েছে পাকিস্তানের মধ্যে বাজর নামক একটি স্থানে তিনি দুর্গ নির্মাণ করেন, বাজর। তাহলে ভারতের কোথায় দুর্গ নির্মাণ করেছিলেন? বাজর নামক স্থানে তিনি ভেরা নামক একটি দুর্গ নির্মাণ করেন। তাহলে দুর্গের নাম কি ছিল? ভেরা। দুর্গ নির্মাণ করেন, সেটা করেছিলেন 1519 খ্রিস্টাব্দে। পরবর্তী সময়ে অর্থাৎ 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সাথে পানিপথে যুদ্ধ হয়। আর এই যুদ্ধে বাবর জয়লাভ করে এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। অর্থাৎ ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর জন্মগ্রহণ করেছিল উজবেকিস্তানের ফারগানা নামক স্থানে। এছাড়া আমরা আরও জানি বাবরের যে পিতা ছিল তিনি ছিল তৈমুর লংয়ের বংশধর। আর তৈমুর লংয়ের যে তৈমুরিয়া রাজ্য স্থাপন করেছিল তার রাজধানী ছিল সমরকান্ত। এবং বাবরের মাতা ছিল চেঙ্গিস খান বংশধর। তাহলে এই হচ্ছে ফারগানার ঐতিহাসিক গুরুত্ব। এছাড়াও তোমার আরও কিছু শহর রয়েছে যেগুলো ভারতের সঙ্গে বেশ সম্পর্কযুক্ত এবং ইতিহাস প্রসিদ্ধ। যেমন তাদের রাজধানী তাশখান্ত। এই তাশখান্দে ভারত এবং পাকিস্তানের মধ্যে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় এক সন্ধি হয়েছিল। তাহলে সেটা কিসের সন্ধি হয়েছিল? যেমন ভারত এবং পাকিস্তানের মধ্যে 1965 খ্রিস্টাব্দে যুদ্ধ হয়। এই যুদ্ধে পাকিস্তান ভারতের কিছু অংশ, যেমন কাশ্মীরের কিছু অংশ তারা দখল করে এবং ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের অধিকৃত যে পাঞ্জাব রয়েছে সেই পাঞ্জাবের কিছু অংশ অর্থাৎ লাহোর পর্যন্ত দখল করেছিল। আর এই যুদ্ধের ফলস্বরূপ ইউএসএসআর ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কোথায় ডেকেছিল? তাশখান্দে। এবং তাশখান্দে ডেকে বলা হয়েছিল যে পাকিস্তান যতদূর গেছে সেখান থেকে আগের সীমান্তে চলে আসবে এবং ভারত যতটুকু দখল করেছে সেটা ছেড়ে দিয়ে আগের সীমান্তে চলে আসবে। এবং যে সন্ধি হয় সেই সন্ধির নাম ছিল তাশখান্ত সন্ধি। কিন্তু ঘটনাক্রমে সন্ধি বা চুক্তিতে স্বাক্ষর করার পরবর্তী সময়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী পরবর্তী রাত্রে হার্ট অ্যাটাকে তাশখান্দে হোটেলে মারা যান। কিন্তু এই মৃত্যুর যে রহস্য সেই রহস্য এখনো সঠিকভাবে উদ্ঘাটিত হয়নি। তাহলে এই হচ্ছে উজবেকিস্তানের ভৌগোলিক এবং ঐতিহাসিক গুরুত্ব। তাহলে এখনো যারা আমাদের
এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এ টু জেড জিএস সেন্টারে ওয়ার্ল্ড জিওগ্রাফির পাশাপাশি অন্যান্য সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল চ্যাপ্টার অনুসারে করানো হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ।